স্বাগত ব্যবসাপাতি সারাদিনের সাথে আছে আমি শর্মী। সেতু শুরুতেই দেখে নেব ঢাকার পুঁজিবাজার ইন্ডেক্সের মুভমেন্টটা কেমন রয়েছে। আজকে সপ্তাহের চতুর্থ কার্যদিবস, টানা একটা আপ ট্রেন্ডের মধ্য দিয়ে ইন্ডেক্সের অবস্থান এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে আমরা যেটা দেখেছি 21 পয়েন্টের মতো সূচক বাড়তে এই মুহূর্তে সেই অবস্থান থেকে আরো অনেকটা উঠে এসেছে এবং ডিএসসি প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্সটি এই মুহূর্তে 44.97 পয়েন্টের মতো বেড়ে 4769 পয়েন্টে রয়েছে। এখন পর্যন্ত এই পয়েন্টটি হাইয়েস্ট পয়েন্ট ডিএসসি এক্স এর ক্ষেত্রে। পাশাপাশি অন্য দুটো সূচকের ক্ষেত্রে ডিএস 30 সূচকটি 17.74 পয়েন্টের মতো বেড়ে 1824 পয়েন্টে রয়েছে। এছাড়া সরিয়ে সূচক ডিএসসি এস ইন্ডেক্সটি 9.42 পয়েন্টের মতো বেড়ে 1174 পয়েন্টে। মোট লেনদেন 162 কোটি 4 লাখ টাকা ছাড়িয়েছে এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে। হাত বদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দর বেড়েছে 181টি, দর হারিয়েছে 46টি। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে এই মুহূর্তে 205টি, দর বেড়েছে 45টি, দর হারিয়েছে। এছাড়া মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে 8টি ফান্ডে দর বেড়েছে, 5টি ফান্ড দর হারিয়েছে। এই ছিল এখনকার মতো সূচক এবং লেনদেনের সার্বিক চিত্র। জানিয়ে রাখি, ব্যবসাপাতি অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের মতামত এবং প্রশ্ন পাঠাতে পারবেন এসএমএস এর মাধ্যমে। আর এসএমএস পাঠাতে BIZO লিখে স্পেস দিন, এরপর আপনার নাম লিখে মতামত এবং প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল অপারেটর থেকে। পুঁজিবাজার নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান। কথা বলছি তার সাথে। স্যার কেমন আছেন? ভালো। ইন্ডেক্স এবং ট্রানজেকশনের মুভমেন্টটা দেখলেন, আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি ট্রানজেকশনটা 400 এবং 500-এর মধ্যে ওঠানামা করছে। সার্বিক অবজারভেশন আপনার কাছে কি মনে হয়? আমরা যদি এক সপ্তাহকে যদি আমরা একটা বেঞ্চমার্ক হিসেবে দেখি তাহলে আমরা দেখব যে গতকাল পর্যন্ত সূচক মোটামুটি কিন্তু পড়ার দিকেই ছিল, কিন্তু গতকাল থেকে আমরা দেখেছি যে ভলিউমের দিক থেকে কিন্তু একটু আবার বাউন্স ব্যাক করে পজিটিভ ডাইরেকশনে এসেছে এবং গতকালকে কিন্তু দরপতনের মাত্রাটা ছিল বেশ বেশি বলবো আমরা, কিন্তু আজকে দেখলাম যে আমাদের মার্কেটের যে ইন্ডিকেটর আমাদের এই 4800 পয়েন্টকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা সপ্তাহ ইন্ডেক্সের মুভমেন্ট এবং আমরা যখন দেখি যে এখান থেকে 4700 এবং 4650 লেভেলে চলে যাচ্ছে, তারপর আবার বাউন্স ব্যাক করে আবার 4800, কিন্তু 4800 লেভেলটা কিন্তু আমরা এখন কাটাতে পারছি না। এই বিষয়টি কি মনে হয় যে প্রাতিষ্ঠানিক পার্টিসিপেশনটা আপনার অবজারভেশনে কেমন রয়েছে এই মুহূর্তে? জি, ধন্যবাদ। আমাদের স্টক মার্কেটের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এখনো পর্যন্ত প্রাতিষ্ঠানিক যে অংশগ্রহণটা কিন্তু অনেক কম। আমরা আন্তর্জাতিকভাবে বিশেষ করে আপনার আমেরিকা বা ইউরোপ ভালো কোম্পানিগুলো কেন পুঁজি বাজারে সেভাবে আমাদের পার্টিসিপেশনটা দেখতে পাচ্ছি না? একটা একটা করে বলি আপনাকে। যেমন একটা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু ইনস্টিটিউশনগুলোর পার্টিসিপেশন কিন্তু এখনো কম। যেমন বাইরে আমরা দেখেছি প্রায় 70 থেকে 80% কিন্তু ইনস্টিটিউশনের কন্ট্রিবিউশন থাকে, কিন্তু আমাদের এখানে এক্স্যাক্ট হিসাবটা হয়তো বলা মুশকিল, তবে 50% বা তারও কম কিন্তু আমাদের ইনস্টিটিউশনের পার্টিসিপেশন। তবে আশার বিষয় হচ্ছে যে সময়ের সাথে সাথে তাদের পার্টিসিপেশনের মাত্রাটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এরপরে আসেন যে স্টক মার্কেট, এটা কিন্তু বাই ইটসেলফ এটা কিন্তু খুব আনস্টেবল, সবসময় কখনো এটা বাড়বে কখনো কমবে। তবে সেই দিক থেকে আমরা বলবো বাংলাদেশের স্টক মার্কেট কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি আনস্টেবল। তবে এই উল্লেখযোগ্য কারণ কি বলে মনে হচ্ছে? এটা অনেকগুলো কারণ আছে। যেমন ধরেন, সত্যিকার অর্থে একটা দেশের পুঁজিবাজার কতটুকু চাঙ্গা হবে তার একটা বড় দিক নির্দেশনা দানকারী বিষয় হচ্ছে কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি। আমাদের দেশে রাজনৈতিকভাবে আমরা একটা মোটামুটি কিন্তু একটা স্থিতিশীল অবস্থার মধ্যে চলে এসেছি, কিন্তু রিয়ালিটি হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের পার্টিসিপেশনটা আপনি কিভাবে দেখেন? না, সেন্ট্রাল ব্যাংক তো সরাসরি স্টক মার্কেটে তো কোনো প্রভাব ফেলবে না। যেহেতু আমরা দেখি অনেকগুলো ব্যাংকিং সেক্টরের প্রাধান্য কিন্তু আমাদের পুঁজি বাজারে রয়েছে এবং আপনি জানেন যে 2010 সালে যে বড় রকমের ধসটা হয়েছে তাদের মধ্যে সবচাইতে বড় ভূমিকা ছিল কিন্তু ব্যাংকিং সেক্টরে, এবং ব্যাংকিং সেক্টরের রেগুলেটরি প্রতিষ্ঠান একমাত্র সেন্ট্রাল ব্যাংক। সেভাবে প্রত্যক্ষভাবে যদি আমরা নাও দেখি, পরোক্ষভাবে কিন্তু একটা বড় অংশ জুড়ে সেন্ট্রাল ব্যাংকের একটা অবদান আমাদের পুঁজি বাজারে রয়েছে। সেই জায়গা থেকে আপনার কি মনে হয়, আপনার অবজারভেশনে, যে সেন্ট্রাল ব্যাংক বর্তমানে পুঁজি বাজারে কতটুকু সামঞ্জস্যপূর্ণ? না, এখানে বিষয়টা হচ্ছে এভাবে যে সেন্ট্রাল ব্যাংক বেসিক্যালি সিআরআর এবং এসএলআর এটা তারা নির্ধারণ করে এবং এটার সাথে কিন্তু ব্যাংকের যে ইন্টারেস্ট রেট তার সাথে কিন্তু একটা সরাসরি সম্পর্ক আছে। এখন আমাদের দেশে পুঁজি বাজারকে চাঙ্গা করার জন্য ব্যাংকগুলো একটা বড় মাপের ভূমিকা থাকার কথা, কিন্তু যখনই সেন্ট্রাল ব্যাংক সিআরআর এবং এসএলআর যখন বাড়াবে তখন অটোমেটিক্যালি কিন্তু ইন্টারেস্ট রেট, ডিপোজিট রেট কিন্তু বেড়ে যাবে, ফলে এই টাকা কিন্তু স্টক মার্কেটে তখন কম আসবে।
কিন্তু সাম্প্রতিককালে আমরা যেটা দেখেছি যে সুদের হার কিন্তু বেশ সাবস্টেন্সিয়ালি কমেছে, কিন্তু সেই সাপেক্ষে কিন্তু আমাদের স্টক মার্কেটে কিন্তু মানি ফ্লোটা কিন্তু ডাইভার্স হয়ে যে পুঁজি বাজারে আসা উচিত ছিল সেভাবে আমরা পার্টিসিপেশনে দেখছি না। এখানে আমার আরেকটি প্রশ্ন আপনার কাছে রয়েছে, সেখানে আপনি জানেন যে আমরা যদি ডাইভার্সিফিকেশন অবশ্যই থাকবে, কিন্তু অনেক ইনভেস্টর কিন্তু রয়েছে যারা রিস্ক নিতে পছন্দ করে না। আবার ধরেন অনেক মহিলা রয়েছে, অনেক বৃদ্ধ রয়েছে যাদের পেনশনের একটা অংশ মানে ব্যাংকে রেখে দেয় ফিক্সড ডিপোজিট করে। সেই জায়গা থেকে তাদের জন্য আসলে কি করণীয়? আমরা তো শুধুমাত্র পুঁজি বাজার নিয়ে কথা বলছি, কিন্তু সেখানে যে তাদের একটা অংশ কিন্তু যতই আপনি ইন্টারেস্ট রেট কমান না কেন তারা কিন্তু পুঁজি বাজারে কখনোই আসবে না। সেই জায়গা থেকে তাদের জন্য কি কিছু করার মানে দরকার ছিল বলে আপনার মনে হয়? ডেফিনেটলি, কারণ পুঁজি বাজার কিন্তু আমি মনে করি এটা একটা বিনিয়োগের একটা অন্যতম একটা ক্ষেত্র। এখন পুঁজি বাজারের প্রতি কিন্তু জনগণের আস্থার কিছুটা হলেও ঘাটতি আছে, এবং সেক্ষেত্রে সর্বাধিক ভূমিকা থাকার কথা কিন্তু সরকারের। যেমন আমাদের দেশে পুঁজি বাজারের কিছুটা হলেও কিন্তু স্ট্যাবিলিটি আনার ক্ষেত্রে আইসিবি সহ বেশ কিছু প্রতিষ্ঠানের কিন্তু সরাসরি কিন্তু রোল থাকে। যেমন আপনারা দেখবেন যদি ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানিজ, মিউচুয়াল ফান্ড, আইসিবি এরা যদি মোর অ্যাক্টিভ রোল প্লে করে, তাহলে পুঁজি বাজারের যে উত্থান পতন সেটার কিন্তু কিছুটা হলেও কিন্তু এটাকে মিনিমাইজ করার একটা অবশ্যই ব্যবস্থা থাকবে। তবে আপনার রেগুলেটরি বডি বিশেষ করে এসিসিকে কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। আমরা ইতিপূর্বে দেখেছি যে অনেকগুলো কোম্পানি আইপিওতে তা এসেছে, কিন্তু ভালো যে কোম্পানিগুলো তার সংখ্যা কিন্তু আমাদের এখানে কম। বিনিয়োগকারীদের প্রশ্ন রয়েছে যে ভালো কোম্পানিগুলো কেন পুঁজি বাজারে লিস্টেড হচ্ছে না, এবং আপনি জানেন যে রিসেন্টলি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর ব্যাপারে একটা শিথিলতা এসেছে পুঁজি বাজারে লিস্টিং এর ক্ষেত্রে, এবং তারা সেই জায়গা থেকে একটা বিষয়কে উল্লেখযোগ্যভাবে সামনে নিয়ে এসেছে যে হয়তোবা ফরেন ইনভেস্টর বা রেমিটেন্স প্রবাহ এতে বেড়ে যেতে পারে, বা ফরেন ইনভেস্টরদের একটা বড় রকম পার্টিসিপেশন আমরা দেখি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে রয়েছে। আপনি কি সেই বিষয়টির সাথে একমত? আমি আসলে এটার সাথে কিছুটা একমত এবং কিছুটা দ্বিমত পোষণ করি। যেমন আমাদের দেশে আপনি দেখবেন যে পুঁজিবারে যতগুলো এনলিস্টেড কোম্পানি আছে, মাল্টিন্যাশনাল কোম্পানির সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে খুবই কম। এবং আপনাকে আরেকটা তথ্য আপনাকে দিতে পারি যে বাংলাদেশের স্টক মার্কেটে যে বিনিয়োগ হয়েছে, বিশেষ করে যেটাকে আমরা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বাই দ্য ফরেনার্স, তার পরিমাণ কিন্তু সাবস্টেন্সিয়ালি লো। এবং ওভার টাইম আমরা যে স্ট্যাটিস্টিক্সগুলো দেখেছি সেখানে আমরা বিশ্লেষণ করে দেখেছি যে 4% থেকে 10%-এর মধ্যেই কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের এখানে কন্ট্রিবিউশন আছে, কিন্তু আসলে কিন্তু এর কন্ট্রিবিউশনটা থাকা উচিত ছিল অনেক বেশি। কিন্তু আমরা যেভাবে তাদেরকে ধরে রাখার জন্য কি আমরা যথেষ্ট কোনো উদ্যোগ বা কোনো ভূমিকা রাখতে পারছি? আমরা কিছুটা উদ্যোগ নিয়েছি, কিন্তু কিছু সমস্যা আছে যেটা কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, এবং এই জায়গাগুলো অ্যাড্রেস না করলে বিদেশিদেরকে এখানে আনার ক্ষেত্রে আমরা কিন্তু সফলতা অর্জন করব না। সেখানে কোন বিষয়টিকে যেমন আপনাকে বলি যে আমরা যখন এখন ট্রেড করতে আসছি তখন হয়তো আমরা T+1 আমরা কিন্তু এটা সেটেল করতে পারি, কিন্তু একজন ফরেনার যখন এখানে ট্রেড করতে আসবে সে কিন্তু সরাসরি কিন্তু এখানে ট্রেড করতে পারছে না। তার জন্য বাইরের কান্ট্রিগুলোতে আমাদের T+0 তে ওরা ইয়ে করে, T+5 তাদের জন্য T+5। এবং অন্যান্য স্টক মার্কেটে যদি আপনি যান দেখবেন যে ফরেনার যে কোনো মুহূর্তে তার কন্ট্রোল রেখে সে ওইখানে কিন্তু সরাসরি সে কিনতেও পারে, বিক্রিও করতে পারে। এবং আমাদের দেশে স্টক মার্কেটের যে উঠানামার অন্যতম একটা কারণ হচ্ছে, আমি ধরেন আজকে একটা শেয়ার কিনলাম, কেনার সাথে সাথে আমাকে 2 দিন ওয়েট করতে হচ্ছে যে আমি জানি না যে আসলে কি হতে যাবে। কিন্তু একজন ইনভেস্টরের যদি মনে হয় পরক্ষণেই যে না আমার ইনভেস্টমেন্টটা ডিসিশনটা ঠিক হয়নি, রাইট অ্যাওয়ে সে কিন্তু এটা সেল করতে পারবে অথবা সে বাই করতে পারবে, এটা কিন্তু থাকা উচিত। এটার জন্য অবশ্য ক্লিয়ারিং হাউসের কিছু বিষয় আছে যেটা হয়তো আমার ধারণা যে এটা সরকার অবশ্যই এ ব্যাপারে একটা পদক্ষেপ গ্রহণও করেছে, হয়তো অচিরে এটা বাস্তবায়ন হবে। যেহেতু আমাদের সাধারণ বিনিয়োগকারীদের জন্য T+2 টা স্টেবল হয়ে গেছে অনেকটাই, এখন এই মুহূর্তে T+1 স্টেবল হয়েছে, তো সেক্ষেত্রে ফরেন ইনভেস্টরদের জন্য কিছুটা সুবিধা আমার মনে হয় তাদের ব্যাপারে উদ্যোগ থাকবে। আমি পরবর্তীতে আপনার কাছে আসবো ইকোনমিক্যাল কিছু ইস্যু নিয়ে আমাদের দেশের পার্সপেক্টিভে, তবে তার আগে একটি বিরতির সময় হয়ে এসেছে। এই মুহূর্তে নিচে একটি বিরতি, ফিরছি এক্ষুনি, সাথে থাকবেন।
স্বাগত আরো একবার বিরতির পরে, সাথে আছি শারমিন সেতু। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমানের সাথে। ফিরছি আবার আলোচনায়। স্যার, বিরতির আগে আপনি স্টক মার্কেট নিয়ে কথা বলছিলেন। আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো যে রিসেন্টলি আমরা দেখেছি যে এশিয়ান স্টকে একটা বড় রকমের ফল ছিল 27 তারিখে। তো সেই বিষয়টিকে কেন্দ্র করে আমরা দেখেছি যে আমাদের ঢাকার পুঁজিবাজারেও কিন্তু একটা দরপতন সেদিন ছিল, এবং এরপর থেকে টানা 3-4 কার্যদিবস ধরে আমরা দেখেছি সেই ফলিংটা অব্যাহত ছিল। সেই ফলের সবচাইতে বড় যে রিজনটা হিসেবে সবাই অনেকে মনে করছেন চীনের ইকোনমি। আমি আপনার কাছে এই বিষয়টি সম্পর্কে জানতে চাইবো যে চীনের বর্তমান অর্থনৈতিক অবস্থাটা যদি আপনি একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। ধন্যবাদ। চীনে আপনি জানেন যে বিগত এক দশকেরও বেশি সময় ধরে তাদের জিডিপির গ্রোথ রেট ছিল 2 ডিজিট, অর্থাৎ 10% অর মোর। কিন্তু গত বছরই কিন্তু আমরা দেখেছি তাদের সর্বনিম্ন গ্রোথ রেট লাস্ট 10 to 12 ইয়ার্সের মধ্যে, এবং তাদের এখন গ্রোথ রেট আমরা দেখেছি অনলি 7%। এটা হলো আমাদের একটা চীনের স্ট্যাটিস্টিক্স। এবং একই সাথে দেখা গেছে যে চীনের কিন্তু এখন অর্থনীতি কিন্তু কিছুটা কিন্তু একটা ইনস্ট্যাবিলিটির মধ্যে কিন্তু আছে। এবং সাম্প্রতিককালে আপনারা দেখবেন যে চীনের যে আপনার স্টক মার্কেটগুলো কিন্তু কিছুটা হলেও কিন্তু নেমে এসেছে। এবং গত সোমবারে আপনি দেখবেন যে সাংহাইয়ের সূচক কিন্তু নেমে এসেছে 8%, মানে 8% একদিনে কিন্তু ফল করেছে। এবং তারা বলছে এটা ব্ল্যাক মানডে। এখানে আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো যে ওরা এই রিকভার করার জন্য যে টুলসটা ইউজ করেছে ওদের সেন্ট্রাল ব্যাংক থেকে, যে ওদের ইন্টারেস্ট রেটটা কিছুটা কমানো হয়েছে, সেটা মানে সামগ্রিক ইকোনমিক পার্সপেক্টিভে কতটুকু ইফেক্টিভ হয়েছে বলে আপনার মনে হয়? যে চীনের সাম্প্রতিককালে তাদের যে উৎপাদন খাতটা খুব মারাত্মকভাবে কিন্তু প্রভাবিত হয়েছে, মানে বিরূপ প্রভাব কিন্তু তার উপর আছে। এবং সাধারণত যখন একটা দেশের ইকোনমি যখন ডাউন টার্নের দিকে চলে যেতে থাকে, তখন সেন্ট্রাল ব্যাংকের প্রধান কাজ হচ্ছে মানিটারি পলিসি গ্রহণ করা। এবং মানিটারি পলিসির ক্ষেত্রে দুইটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়। একটা হচ্ছে ইন্টারেস্ট রেট কমানো, একই সাথে মানি সাপ্লাই বাড়ানো। ইন্টারেস্ট রেট কমানোর সাথে সাথে যেটা ঘটে যে কোম্পানিগুলো অপেক্ষাকৃত কম খরচে তারা টাকা নিতে পারে এবং সেটা বিনিয়োগ করতে পারে। ফলে হয় কি, দেশের অর্থনীতি কিন্তু চাঙ্গা হয়। কিন্তু চাইনিজ অর্থনীতি এত জায়ান্ট অর্থনীতি যে সেকেন্ড লার্জেস্ট। তো আমার যেটা মনে হয় যে চীনের হয়তো সাময়িক একটা ধাক্কা এসেছে, কিন্তু মানে চাইনিজ কোম্পানিগুলো বা তাদের অন্যান্য অ্যাক্টিভিটি দিয়ে এবং চাইনিজ সরকার পদক্ষেপ গ্রহণ করে আমার বিশ্বাস অচিরেই তারা আবার এটা বাউন্স ব্যাক করে একটা ভাইব্রেন্ট ইকোনমিতে আবার ওইদিকে। সেই জায়গা থেকে আমার আরেকটি প্রশ্ন রয়েছে আপনার কাছে, সেটা হচ্ছে চাইনিজ ইকোনমির সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা কান্ট্রিগুলো ওতপ্রোতভাবে জড়িত। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের ইকোনমিক পার্সপেক্টিভটা চাইনিজের সাথে অনেকটাই জড়িত। তো আমরা কতটুকু এখানে বেশি ইফেক্টিভ হয়েছি? আর একটা বিষয় হচ্ছে, এটা কি আমরা রিকভার করতে পারবো কিনা, যেহেতু আমাদের বিজনেসের বড় একটা পার্ট কিন্তু চাইনিজদের সাথে। এটা আপনি এখানে একটা জিনিস বলা ভালো, সেটা হচ্ছে যে শুধু চায়নাতে যে স্টক মার্কেট ফল করেছে তা কিন্তু না। একই সাথে আপনি দেখবেন আমেরিকাতেও কিন্তু স্টক মার্কেট ফল করেছে। ইউরোপের যে সমস্ত বড় বড় যে স্টক মার্কেটগুলো, বাদ দিয়ে যদি আমরা বলি ইকোনমিক পার্সপেক্টিভে, আমরা স্টক মার্কেট তো দ্যাট ইজ দ্য হার্ট অফ দ্য ইকোনমি, রাইট? কারণ স্টক মার্কেট ভালো মানে হচ্ছে অর্থনীতির একটা বড় ইন্ডেক্স হচ্ছে ইকোনমি। এখন বাংলাদেশের অর্থনীতি কেন ফল করেছে, শুধু চাইনিজ ইকোনমিটাকে যদি আমরা অ্যাকিউজ করব তা কিন্তু না। এটার জন্য যেমন আমরা বলতে পারি ইউরোপিয়ান স্টক মার্কেট যেমন কিছুটা নেমে এসেছে, একই সাথে আমেরিকান ইকোনমির যে স্টক মার্কেটগুলো আছে সেগুলো কিন্তু নেমে এসেছে, হয়তো তার একটা প্রভাব থাকে। কিন্তু এখানে একটা কথা বলা ভালো যে বাংলাদেশের অর্থনীতি কিন্তু এটার সাথে কিন্তু বিদেশি অর্থনীতির যে সম্পর্কটা কিন্তু খুব নিবিড় না। কারণ আমরা দেখেছেন যে বিগত বছরগুলোতে গ্লোবালি কিন্তু আমরা একটা রিসেশন দেখেছি, অর্থনৈতিক মন্দা, কিছুটা হলো সাময়িক মন্দা, কিন্তু তার সাপেক্ষে কিন্তু বাংলাদেশের ইকোনমি কিন্তু বেশ ভাইব্রেন্ট ছিল। সুতরাং অনেক বিজনেসম্যান, বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক বিজনেসম্যান কিন্তু বলে থাকেন যে চায়নার ইকোনমিক গ্রোথটা যেহেতু এতখানি কমে যাচ্ছে, যেহেতু তাদের বিজনেসের মেইন পার্ট হচ্ছে চায়না থেকে, দেখা যায় বেশিরভাগ প্রোডাক্টস আমরা ওখান থেকে ইম্পোর্ট করি। তো সেই জায়গা থেকে তারা অনেক শঙ্কিত, এবং এই বিষয়টিকে নিয়ে তারা চিন্তা ভাবনা করছে ফিউচারে আমাদের গ্রোথটা আসলে কোন দিকে যেতে পারে বা কতটুকু ইফেক্টিভ হতে পারে। আরেকটি বিষয় আপনাকে জানতে চাইবো যে এশিয়ান স্টকের সাথে আমাদের বাংলাদেশের স্টকে
কি খুব বেশি কোনো সাইকোলজিক্যাল এফেক্ট জড়িত কিনা? কারণ আমরা দেখেছি অনেক সময় দেখা যায় যে এশিয়ান স্টকটা যেদিন নেগেটিভ থাকে, বাংলাদেশের স্টকটা কিন্তু সেদিন নেগেটিভ থাকে না। তো ইনফ্লুয়েন্সের জায়গাটা থেকে কি আমরা খুব বেশি ইনফ্লুয়েন্স হই ওয়ার্ল্ড স্টকের জায়গা থেকে? আমরা যে স্ট্যাটিস্টিক্যালি যেটা দেখেছি সেটা কিন্তু বাংলাদেশের স্টক মার্কেট এটা কিন্তু বাইরের স্টক মার্কেট দ্বারা খুব বেশি যে প্রভাবিত হয় তা না, বরং ইট ইজ টোটালি ইন্ডিপেন্ডেন্ট অফ আদার স্টক মার্কেট। তারপরেও কিন্তু একটা সাইকোলজিক্যাল একটা থাকে, যদি গোটা বিশ্বের স্টক মার্কেটগুলো যদি বুমিং থাকে তাহলে আমাদের দেশের ইনভেস্টররা তারাও কিন্তু সাইকোলজিক্যালি এনকারেজড হবে এবং তখন তারা পুঁজি বাজারের দিকে তারা আসবে এবং তারা বিনিয়োগ হয়তো বাড়বে। তবে তার প্রভাবটা বা রিলেশনশিপটা কিন্তু খুবই নগণ্য। হ্যাঁ, যেহেতু আমরা দেখি যে অনেক ভালো ভালো কোম্পানি কিন্তু আমাদের দেশের পাশাপাশি বাইরের স্টক মার্কেটেও লিস্টেড রয়েছে এবং তারা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করছে, সেই জায়গা থেকে হয়তো বা কিছুটা লিঙ্ক আপ থাকতে পারে। আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে এই রেশ ধরে বাংলাদেশের ইনফ্লেশন রেট আপনি আমরা যেটা জানি যে এস্টিমেট করা হয়েছে 7 পয়েন্ট, কিন্তু আমাদের যে ডাটা বলছে সেটা 6.51, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক আবার এখানে সন্দেহ প্রকাশ করছে। এই বিষয়ে আপনি আমাদের জিডিপির এস্টিমেটেড সংক্ষেপে জানতে চাইবো। জিডিপির এস্টিমেটেড আমাদের যে একটা টার্গেট ছিল কিন্তু 7%, কিন্তু আমরা গত বছর আমরা দেখেছি আমরা অর্জন করেছি 6.51%। তবে এই স্ট্যাটিস্টিক্স নিয়ে কিন্তু অনেক কনফিউশন রয়ে গেছে। ইভেন স্বয়ং ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু এই তথ্যের অথেন্টিসিটি বা ক্রেডিবিলিটি নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে। কারণ 6.51 ইটস গুড, কিন্তু আসলে কি এতটুকু আমরা অর্জন করেছি সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়ে গেছে, অনেক মহলেরই কিন্তু কিছু প্রশ্ন আছে। তবে জিডিপির যে গ্রোথ রেট যেটা আমরা অর্জন করেছি এটাকে কিন্তু খারাপ বলার কোনো সুযোগ নাই। যেমন আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা যদি বলি, সেখানে কিন্তু জিডিপির গ্রোথ রেটের সাপেক্ষে কিন্তু আমাদের এটা কিন্তু বেশ সঙ্গতিপূর্ণ। ইভেন আমেরিকাতে দেখবেন জাস্ট ওভার 3 পয়েন্ট সামথিং 24 সম্ভবত, সেটা সাপেক্ষে কিন্তু আমাদের জিডিপি গ্রোথ রেট কিন্তু যথেষ্ট ভালো। বিশেষ করে গোটা বিশ্বে যেহেতু একটা মন্দা অবস্থা বিরাজ করছে, তার সাপেক্ষে কিন্তু আমরা যা অর্জন করেছি আমাদের ম্যাক্রো ইকোনমিক প্যারামিটার্স তুলনামূলকভাবে আমি মনে করি পজিটিভ। মোহাম্মদ মিজানুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। আমাদের আজকের অতিথি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান। কথা বলছিলাম পুঁজিবাজার এবং বাংলাদেশের বিশ্বের অর্থনীতি সম্পর্কে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।